আজকে আমরা আবার চলে এসেছি একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করতে, যে টপিকের নাম হচ্ছে দ্রবণ বা সলিউশন। তো প্রথমেই তার সংজ্ঞা সম্পর্কে আমরা একটু জেনে নিই। এখানে বোর্ডে লেখা আছে, দেখো, দুই বা ততোধিক পদার্থ, সেটি কঠিন হতে পারে, তরল হতে পারে অথবা গ্যাসীয় হতে পারে, সেগুলো মিশে গিয়ে যদি একটি সমসত্ব মিশ্রণ তৈরি করে তখন তাকে আমরা বলবো দ্রবণ। তো এই সংজ্ঞার মধ্যে আবার একটা নতুন শব্দ যোগ হলো, তার নাম হচ্ছে সমসত্ব মিশ্রণ। তাহলে আমাকে সমসত্ব মিশ্রণ কি জিনিস সেটা একটু বুঝে নিতে হবে। চলো আমরা দেখি মিশ্রণকে ভাগ করলে আমরা কি কি পাবো। মিশ্রণ মানে কি জানি? মিশ্রণ মানে দুই বা ততোধিক পদার্থ যে কোনো অনুপাতে যদি মিশে যায় তখন সেটাকে আমরা বলবো মিশ্রণ। তো মিশ্রণের অনুপাতের উপর নির্ভর করে কিভাবে মিশছে এবং সেটি কেমন, তার উপর ভিত্তি করে আমরা মিশ্রণকে দুভাগে ভাগ করতে পারি। একটি নাম হচ্ছে সমসত্ব মিশ্রণ এবং আরেকটি নাম হচ্ছে অসমসত্ব মিশ্রণ। একে ইংরেজিতে বলে হোমোজিনিয়াস মিক্সচার, একে হেটেরোজেনিয়াস মিক্সচার। লক্ষ্য করো যে আমি একটা বিকার নিলাম, সেই বিকারের মধ্যে জল রয়েছে, সেই জলের মধ্যে আমি চিনি মিশিয়ে দিচ্ছি। চিনি মেশানোর পর এখানে যদি আমি চিনি মেশাই, চিনি মেশানোর পর এটি একটি মিশ্রণে পরিণত হবে। মিশ্রণে পরিণত হওয়ার পরে যদি আমি এখান থেকে একটু পরিমাণ তুলে আমি একটু খেয়ে দেখি, বা এখান থেকে এক চামচ তুলে আমি খেয়ে দেখি, বা এখান থেকে এক চামচ খেয়ে দেখি, মেশানোর পরে দেখব সব ক্ষেত্রে তার স্বাদ একই রকম লাগবে। অর্থাৎ সমসত্ব মিশ্রণ হলো এমন একটি মিশ্রণ যেখানে তার পদার্থগুলি এমন ভাবে মিশে যাবে, যে কোনো জায়গা থেকে তাকে যদি তুলে আমি লক্ষ্য করি বা তার যদি কোনো স্বাদ বা অন্য কোনো জিনিস লক্ষ্য করি, সেক্ষেত্রে দেখবো সব জায়গায় সমানভাবে আছে। কিন্তু এই সেম জিনিস যদি আমি একটা বিকারের মধ্যে জলের সাথে কিছু বালি ফেলে দিই, তাহলে জল তার সাথে যদি কিছু বালি বা পাথরের কণা বা কাদা যদি দিই, তাহলে দেখব যে বালি বা পাথরের কণাগুলো এই নিচের দিকে থিতিয়ে পড়েছে আর উপরের দিকে জল রয়েছে। অর্থাৎ তার সমস্ত ভাগের মধ্যে বালি এবং জল কিন্তু মিশে নেই। সেই ক্ষেত্রে তাকে আমরা বলবো অসমসত্ব মিশ্রণ। এই সমসত্ব মিশ্রণ তৈরি হওয়ার পর একে সাধারণত আমরা কোনো কাপড়ের ছাঁকনি বা ফিল্টার পেপারের সাহায্যে আমরা আলাদা করতে পারবো না। কিন্তু অসমসত্ব মিশ্রণ বা হেটেরোজেনিয়াস মিক্সচারকে আমরা সহজেই ফিল্টার পেপার বা কাপড়ের ছাঁকনির সাহায্যে আলাদা করতে পারবো। চলো আমরা আবার আমাদের টপিকে ফিরে যাই। তো দ্রবণ তাহলে দুই বা ততোধিক পদার্থের মিশ্রণ। তাহলে আমরা লিখতে পারি দ্রবণ সমান দ্রাবক প্লাস দ্রাবক। এবার দ্রাবক কি জিনিস এবং দ্রাবক কি জিনিস এই দুটি সম্পর্কে একটু আইডিয়া নিই। যেহেতু দ্রবণ তৈরি করতে আমাদের দুটি পদার্থের দরকার পড়ছে, যে পদার্থটি পরিমাণে বেশি থাকে তাকে আমরা বলি দ্রাবক, আর যে পদার্থটি পরিমাণে কম থাকে তাকে আমরা বলি দ্রাবক। কোনটা কম কোনটা বেশি যদি মনে না থাকে, মনে রাখবে যার নামে অক্ষর বেশি আছে তার পরিমাণ বেশি। এখানে তিনটে অক্ষর আছে, পরিমাণে বেশি। এর দুটি অক্ষর আছে, পরিমাণে কম। একটি ছোট্ট উদাহরণ নিয়ে যদি বলি, যে বাড়িতে আমরা গরমকালে বা গ্রীষ্মকালে জলের সাথে চিনি বা নুন মিশিয়ে আমরা বানাই শরবত। তাহলে শরবত হলো একটি দ্রবণ। সেই দ্রবণের মধ্যে জল দ্রাবক হিসাবে আছে এবং চিনি দ্রাবক হিসাবে আছে। বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে দ্রাবকের ভৌত প্রকৃতি যেমন হয়, দ্রবণেরও ভৌত প্রকৃতি সেরকম হয়। যদি দ্রাবকটা তরল হয়, দ্রবণটা তরল হওয়ার চান্স বেশি। এইভাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা লক্ষ্য করি দ্রাবকের প্রকৃতি দ্রবণের প্রকৃতিকে নির্ভর বা নির্ণয় করে। এবার আমরা কত ধরনের দ্রবণ পাওয়া যায় তার একটি পুঙ্খানুপুঙ্খ আলোচনা আমরা করছি। এবার আমরা দেখে নিচ্ছি যে দ্রবণের প্রকারভেদ। প্রথম প্রকারভেদ দেখছি দ্রাবক এবং দ্রাবকের ভৌত অবস্থার উপর ভিত্তি করে, মানে তরল, কঠিন, গ্যাস, এই যে তিনটে ভৌত অবস্থা আমরা জানি, সেই ভিত্তি করে কত রকমের দ্রবণ হয় সেটা আমরা দেখছি।
প্রধানত আমি এখানে লিখে রেখেছি, দেখো মোট 8 ধরনের দ্রবণ কিন্তু এখান থেকে পাওয়া সম্ভব। সবার প্রথম উদাহরণ লক্ষ্য করো, দ্রাবক মানে যেটির পরিমাণ বেশি থাকে, দ্রাব মানে যেটির পরিমাণ কম থাকে। তাহলে তরল দ্রাবক তার মধ্যে কঠিন পদার্থ মিশে আছে, অর্থাৎ যদি আমরা উদাহরণ হিসেবে দেখতে পাই যে জলের মধ্যে আমরা কি করি, চিনি অথবা লবণ যখন আমরা মেশাবো তখন সেটি হলো কঠিন তরল একটি দ্রবণের উদাহরণ। এবার তরল এবং তরলের উদাহরণ কি, তার মানে দ্রবণটি দ্রাব এবং দ্রাবক যে দুটি ব্যবহার হবে দুজনকেই তরল অবস্থায় থাকতে হবে। অর্থাৎ আমরা সহজেই জানতে পারি জলের সাথে যদি আমরা অ্যাসিড মেশাই অথবা অ্যালকোহল মেশাই, সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে উভয়ই অর্থাৎ দ্রাব এবং দ্রাবক উভয়ই তরল অবস্থায় আছে। 3 নম্বর যে উদাহরণ আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে তরলের সঙ্গে গ্যাসে। কোল্ড ড্রিঙ্কস বা সোডা ওয়াটার, যেখানে আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে একটু চাপ দিয়ে জলের মধ্যে বা তরলের মধ্যে মেশানো হয়। গ্যাস কোথায় মেশানো হয়? সোডা ওয়াটারে। সোডা ওয়াটারে মেশানো হয়। কঠিনের সাথে কঠিন এরকম একটি মিশ্রণ বা একটি দ্রবণের উদাহরণ হলো সংকর ধাতু। সংকর ধাতু যেগুলো দেখা যায়, পিতল, স্টেনলেস স্টিল, ব্রোঞ্জ, সকল ক্ষেত্রে আমরা লক্ষ্য করব এদের দুটি বা দুইয়ের বেশি সংখ্যক কঠিন পদার্থ একে অপরের সঙ্গে মিশে যে সংকর ধাতু তৈরি করছে। যদি আমরা পিতল নিই তাহলে পিতলে কি থাকে, 70% থাকে কপার বা তামা আর 30% থাকে দস্তা বা জিঙ্ক। এরপরে আমরা একটা মিশ্রণ নিলাম যে দ্রবণের মধ্যে দ্রাবক হচ্ছে কঠিন আর দ্রাব হলো তরল। এখানে উদাহরণ হলো সোডিয়াম অ্যামালগাম। অ্যামালগাম মানে কি? অ্যামালগাম মানে হচ্ছে পারদ। এটিও একটি সংকর ধাতু যাকে আমরা পারদ সংকর বলি। সেখানে পারদের পরিমাণটা কম থাকে এবং সোডিয়ামের পরিমাণটা বেশি থাকে। সেটি হলো এই প্রকারের উদাহরণ। এরপরের উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি দ্রাবকটি কঠিন অবস্থায় থাকবে এবং দ্রাবটি গ্যাসীয় অবস্থায় থাকবে। তাহলে আমরা যদি লক্ষ্য করি যে হাইড্রোজেন গ্যাস অনেক ক্ষেত্রে প্যালাডিয়াম অথবা প্লাটিনাম ধাতুর ওপর অধিশোষিত হয়। একে আমরা একটা টার্ম আছে যেটাতে জানি, তার নাম হচ্ছে অন্তর্ধিতি। অন্তর্ধিতি মানে এই হাইড্রোজেন গ্যাসকে যখন প্লাটিনাম বা প্যালাডিয়াম ধাতুর উপর দিয়ে আমরা বইয়ে নিয়ে যাব তখন ওর উপরে যে সারফেসটা সেখানে হাইড্রোজেন গ্যাস আস্তে আস্তে শোষিত হয়ে যাবে। এটা হচ্ছে অধিশোষিত, মানে উপরে ভাগে জমে থাকবে। আবার যদি ওকে হিট দিয়ে দিই, তাপ দিয়ে দিই, সঙ্গে সঙ্গে এটা বেরিয়ে চলে যাবে। তো পরের উদাহরণ হিসেবে আমরা দেখছি দ্রাবকটি একটি গ্যাসীয় পদার্থ এবং দ্রাবটি একটি তরল পদার্থ। তাহলে গ্যাসীয় পদার্থ তার পরিমাণ বেশি হবে, তরল পদার্থ তার পরিমাণ কম হবে। আমরা যখন কুয়াশা দেখি, কুয়াশা, সেক্ষেত্রে লক্ষ্য করি যে তরল পদার্থ গ্যাসীয় আকারে ঘুরে বেড়াচ্ছে। এবং শেষ উদাহরণ হচ্ছে গ্যাসের সাথে গ্যাসের মিশ্রণ বা দ্রবণ, যেটি সব থেকে ভালো এবং প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে বাতাস বা বায়ু, যেখানে আমরা দেখি প্রায় 77 থেকে 78% নাইট্রোজেন থাকে এবং 20 থেকে 21% অক্সিজেন থাকে। অর্থাৎ এখানে দ্রাবক হিসাবে অক্সিজেন কাজ করছে, দ্রাবক হিসাবে কাজ করছে নাইট্রোজেন গ্যাস। এটি হলো একটি গ্যাস গ্যাস দ্রবণের প্রকারভেদ। শুধু ভৌত অবস্থাকে যদি আমরা বাদ দিই, এছাড়াও আমরা অনেকভাবে প্রকারভেদ করতে পারবো। আরেকটি প্রকারভেদের উদাহরণ হচ্ছে যে কণাগুলির সাইজের ওপর বা দ্রাবের কণার আকারের উপর নির্ভর করে দ্রবণ কত প্রকারের হয়, সেটি এবার আস্তে আস্তে আমরা দেখে নিচ্ছি। দ্রবণের প্রকারভেদ এবার আমরা লক্ষ্য করব দ্রাবের কণার আকারের উপর ভিত্তি করে। এখানে দেখো আমরা 3 ধরনের দ্রবণ দেখতে পাই। একটি নাম হচ্ছে প্রকৃত দ্রবণ বা ট্রু সলিউশন, একটা নাম হচ্ছে কলয়েডীয় দ্রবণ বা কলয়েডিয়াল সলিউশন, আর একটির নাম হচ্ছে প্রলম্বন, যাকে ইংরেজিতে বলে সাসপেনশন। তো আমরা একটি ছোট্ট উদাহরণের সাহায্যে আগে বুঝে নিই যে কোন দ্রবণকে কি বলা হয়। ধরে নাও আমার হাতে 1 গ্লাস জল আছে, আমি সেখানে কিছু পরিমাণ চিনি বা নুন মেশাচ্ছি। বাইরে থেকে কোনো ব্যক্তি যদি আসে
সেই গ্লাসের মধ্যে চিনি বা নুন মিশে আছে সে কিন্তু দেখে বুঝতে পারবে না। সেই ক্ষেত্রে দ্রবণটি এমন ভাবে মিশে থাকবে, সমসত্ব মিশ্রণ তৈরি করবে, যাতে বাইরে থেকে আমি বা কোনো ব্যক্তি বুঝতে পারবে না যে তার মধ্যে কোনো জিনিস মিশে আছে কিনা। সেই ধরনের দ্রবণকে আমরা বলবো প্রকৃত দ্রবণ বা ট্রু সলিউশন। এবার যেটা কলয়েডিয়াল দ্রবণ, সেক্ষেত্রে আমরা বাইরে থেকে বুঝতে পারবো কিছু মিশে আছে, সেটি কত সংখ্যায় মিশে আছে বা কিভাবে মিশে আছে সেটির বোঝার ক্ষমতা কিন্তু আমাদের থাকবে না। আর প্রলম্বনের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি যে একটি কাঁচের গ্লাসের মধ্যে কিছুটা চকব্রোকে আমি মিশিয়ে দিচ্ছি, সেটা গোলানোর পর আমি বাইরে থেকে অবশ্যই বুঝতে পারবো যে সেটার মধ্যে কিছু জিনিস মিশে আছে বা সেগুলো ঘুরে বেড়াচ্ছে দেখতে পাবো, সেটাকে আমরা প্রলম্বন বলবো। তো কলয়েড, প্রলম্বন এবং প্রকৃত দ্রবণের কিছু তুলনা আমরা এখানে দেখে নেব। যেহেতু আমাদের টপিকটি কি হয়েছে, দ্রাবের কণার আকারের উপর ভিত্তি করে হয়েছে, তাই প্রথমে আমরা কণার সাইজ বা আকারের উপর আমরা আলোচনা করব। যেগুলি প্রকৃত দ্রবণ হবে সেই দ্রবণের দ্রাবের ব্যাস সবসময় 10⁻⁸ সেন্টিমিটার বা তার থেকে ছোট হবে। যদি কলয়েড নিই, সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করব কণাগুলির ব্যাস, দ্রাবের কণাগুলির ব্যাস 10⁻⁷ থেকে 10⁻⁵ সেন্টিমিটার পর্যন্ত হবে। -7 থেকে -5 সেন্টিমিটার পর্যন্ত বিস্তার লাভ করবে। আর যদি প্রলম্বন নিই, যেহেতু এটি বাইরে থেকে খালি চোখে দেখা যায়, অর্থাৎ এর কণাগুলি তুলনামূলক এদের দুজনের থেকে অনেকটি বড় হবে, তাই এদের কণাগুলির ব্যাস 10⁻⁴ সেন্টিমিটার বা তার থেকে বেশি হবে। এটি হলো ব্যাসের ভিত্তিতে। এরপরে যদি আমরা 2 নম্বর দেখি, যেটি প্রকৃত দ্রবণ, যেহেতু আমি বললাম জলের সঙ্গে চিনি বা নুন মিশিয়েছি, অর্থাৎ এটি একটি সমসত্ব মিশ্রণ, মানে জলের যে কোনো ভাগ থেকে আমি যদি তুলে একটু শরবতটা খেয়ে দেখি, সব জায়গায় মিষ্টতাটা একই রকম লাগবে। কলয়েডের ক্ষেত্রে এটি একটি অসমসত্ব মিশ্রণ এবং প্রলম্বনের ক্ষেত্রে এটিও একটি অসমসত্ব মিশ্রণ। নাম্বার 3, যেটি প্রকৃত দ্রবণ হয় সেই দ্রবণের স্বচ্ছতা পুরোপুরি থাকে, তাই এটি একটি স্বচ্ছ দ্রবণ। আর কলয়েড এবং প্রলম্বনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এগুলি অস্বচ্ছ দ্রবণ, এটি স্বচ্ছ নয়, অস্বচ্ছ দ্রবণ, এটিও অস্বচ্ছ দ্রবণ। নাম্বার 4, যদি আমি ফিল্টার পেপার বা পার্চমেন্ট পেপার রেখে দিয়ে তার মধ্যে দিয়ে প্রকৃত দ্রবণকে চালনা করি, আমি দেখব ফিল্টার পেপার বা পার্চমেন্ট পেপারে দ্রাবের কোনো কণায় আটকে থাকবে না, পুরোপুরি উপর থেকে নিচে নেমে চলে আসবে। কিন্তু কলয়েডের ক্ষেত্রে এটি ফিল্টার পেপারের মধ্য দিয়ে পাস করে গেল, যখন পার্চমেন্ট পেপারের মধ্য দিয়ে আমরা চালনা করব, সেই ক্ষেত্রে আমরা দেখব যে দ্রাবের কণাগুলি পার্চমেন্ট পেপারের উপর আটকে যাবে। আর প্রলম্বনের ক্ষেত্রে এটি না ফিল্টার পেপারের উপর দিয়ে যাবে, না পার্চমেন্ট পেপারের মধ্য দিয়ে এর কণাগুলি পার হতে পারবে। এটি হলো আরেকটি পার্থক্য। এবং সর্বশেষ যেটা বলতে পারি যে প্রকৃত দ্রবণগুলোকে আমরা খালি চোখে দেখতে পাবো না, অণুবীক্ষণ যন্ত্রেতেও দেখতে পাবো না। এক্ষেত্রে কি হবে, যেগুলো কলয়েড দ্রবণ আছে তাকে খালি চোখে হয়তো বাইরে থেকে বুঝতে পারবো, কিন্তু কণার সংখ্যা কিন্তু আমরা বুঝতে পারবো না কত কি আছে, কিন্তু উচ্চ শক্তি বিশিষ্ট অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কিন্তু সহজেই দেখা যাবে। খালি চোখে বোঝা যাবে যে কিছু মিশে আছে, বাট আমরা কতগুলো আছে বা এগুলো বুঝতে পারবো না, কিন্তু অণুবীক্ষণ যন্ত্রে উচ্চ শক্তি বিশিষ্ট সেখানে কিন্তু আমরা দেখতে পাবো। প্রলম্বনকে আমরা খালি চোখেও দেখতে পাবো আর অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও দেখতে পাবো। এই হলো আমাদের 3 ধরনের দ্রবণ এবং তার পার্থক্য, যেটি দ্রাবের কণার আকারের উপর ভিত্তি করে করা হয়েছে।